আচ্ছা, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর আসলে মূল লক্ষ্যটা কি? উত্তরটা কিন্তু খুব সহজ। ব্যবহারকারীদের যতটা সম্ভব তাদের অ্যাপে আটকে রাখা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি কিভাবে তারা এটা করে আর এর আসল পরিণতিটা কি। কখনো কি এমনটা হয়েছে যে শুধু একটা নোটিফিকেশন চেক করতে ফোনটা হাতে নিলেন আর সম্বিত ফিরল ঘন্টার পর ঘন্টা পর? ফোনটা যেন হাত থেকে নামাতেই ইচ্ছে করে না। কেন হয় এমনটা? এটা কিন্তু শুধু আমাদের ইচ্ছা শক্তির অভাব নয়, এর পেছনে আছে এক বিরাট সুচিন্তিত ডিজাইন। এই যে আমাদের মনোযোগ নিয়ে টানাটানি, এটা যে কতটা বিশাল একটা ব্যাপার তার নেটফ্লিক্সের সিইওর একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি একবার বলেছিলেন, আমাদের আসল প্রতিযোগী হলো মানুষের ঘুম। ভাবা যায়, মানে লড়াইটা শুধু অন্য অ্যাপের সাথে না, লড়াইটা আমাদের ২৪ ঘন্টার প্রতিটি মুহূর্ত দখল করার। তো চলুন প্রথম পর্বে আমরা গেনাও এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের আসক্ত করে তোলা হচ্ছে। ফোনটা যে আমরা হাত থেকে নামাতে পারি না, এটা আসলে কোনো দুর্ঘটনা না। এটা একটা নিখুঁত ডিজাইন যা আমাদের মনস্তত্ত্বের দুর্বল জায়গাগুলোকে টার্গেট করে বানানো। সিলিকন ভ্যালিতে কিন্তু বিশ্বের সেরা কিছু মস্তিষ্ক কাজ করে, আর তাদের একটা বড় অংশের কাজ কি জানেন? তাদের বলা হয় অ্যাটেনশন ইঞ্জিনিয়ার। তাদের একমাত্র লক্ষ্য হলো এমন সব কৌশল বের করা যাতে আমরা স্ক্রোল করতেই থাকি, কারণ আমাদের এই মনোযোগটাই কিন্তু তাদের ব্যবসার মূল পণ্য। ব্যাপারটা বুঝতে হলে ফোনের ইনফিনিট স্ক্রল ফিডটাকে একটা ক্যাসিনোর স্লট মেশিনের সাথে তুলনা করতে পারেন। অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু দুটো ডিজাইন কৌশল একদম এক। স্লট মেশিনে যেমন আপনি লিভার টানেন পরের বার জ্যাকপট পাওয়ার আশায়, ঠিক তেমনি আমরাও স্ক্রল করি পরের পোস্টে মজার কিছু পাওয়ার আশায়। এই যে একটা অনিশ্চয়তা, এরপর কি আসবে এই উত্তেজনাটাই আমাদের আটকে রাখে। এর পিছনের বিজ্ঞানটাকে বলা হয় ডোপামিন লুপ। বিষয়টা খুব সহজ। ধরুন ফোনে একটা লাল রঙের নোটিফিকেশন এলো, ওটাই হলো টোপ। আমরা কৌতূহলী হয়ে অ্যাপটা খুললাম, এটা হলো অ্যাকশন। আর ভেতরে গিয়ে যখনই নতুন নতুন কন্টেন্ট দেখি, আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটা কেমিক্যাল রিলিজ হয়, যা আমাদের একটা আনন্দের অনুভূতি দেয়। এটাই হলো পুরস্কার। আর এই আনন্দের অনুভূতিটা বারবার পাওয়ার জন্যই আমরা স্ক্রোল করাটা থামাতেই পারি না। তো এই আসক্তির কৌশলগুলো তো বোঝা গেল, কিন্তু এর পেছনের যে সিস্টেম, মানে অ্যালগরিদম, সেটা কিভাবে কাজ করে? দেখুন, এই সিস্টেমের উদ্দেশ্য কিন্তু আমাদের ভালো কিছু শেখানো বা আমাদের জীবনটাকে উন্নত করা নয়। এর একটাই লক্ষ্য, যেভাবেই হোক আমাদের স্ক্রিনে ব্যস্ত রাখা। এই যে অ্যালগরিদম, এটা কিন্তু সত্যি মিথ্যা বা ভালো মন্দের কোনো ধার ধারে না। এর কাজ শুধু একটাই, ডেটা অ্যানালাইজ করে দেখা যে কোন ধরনের পোস্ট বা ভিডিও একজন মানুষকে সবচেয়ে বেশি সময় ধরে অ্যাপে আটকে রাখতে পারে। আর প্রায় দেখা যায় কোনো বিতর্কিত বিষয়, ভুয়া খবর বা ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো সাধারণ তথ্যের চেয়ে অনেক বেশি এঙ্গেজিং হয়। তাই অ্যালগরিদম সেগুলোকেই আমাদের সামনে বেশি করে তুলে ধরে। এর ফলে যা হয় তা সত্যিই ভয়াবহ। অ্যালগরিদম আমাদের পছন্দ অপছন্দ বুঝতে বুঝতে আমাদের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। একেই বলে ইকো চেম্বার। মানে আমরা যা বিশ্বাস করতে চাই শুধু সেই ধরনের জিনিসই আমাদের দেখানো হয়। আমাদের মতের সাথে মেলে না এমন কোনো তথ্য বা মতামত আমাদের চোখের সামনেই আসে না প্রায়। আর এর সামাজিক পরিণতি কি? মেরুকরণ। যখন আমরা সবাই শুধু নিজেদের মতের প্রতিধ্বনি শুনি, তখন আমাদের বিশ্বাসগুলো আরও অনেক বেশি কঠোর হয়ে ওঠে। তখন আর কোনো আলোচনা বা বিতর্কের সুযোগই থাকে না। সমাজে তৈরি হয় চরম বিভেদ। ব্যাপারটা যদি শুধু ব্যক্তিগত আসক্তি আর সামাজিক বিভেদেই থেমে থাকতো, কিন্তু না, এর চেয়েও গুরুতর দিক আছে। চলুন এবার দেখি আমাদের এই ডেটা আর মনোযোগকে ব্যবহার করে কিভাবে আস্ত গণতন্ত্রকেই প্রভাবিত করা হচ্ছে। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির কথা হয়তো অনেকেই শুনেছেন। এটা এর সবচেয়ে বড় উদাহরণ। ফেসবুক থেকে লক্ষ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চলে গিয়েছিল এই পলিটিক্যাল ফার্মের কাছে। তারা সে ডেটা দিয়ে কি করেছিল? তারা মানুষের সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করেছিল, আর তারপর ঠিক সেই অনুযায়ী টার্গেটেড কন্টেন্ট দেখিয়ে তাদের ভোটের সিদ্ধান্তকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল। এর প্রভাবটা ঠিক কতটা বড় ছিল, এই চার্টটা দেখলে একটা ধারণা পাওয়া যাবে। শুধু কেমব্রিজ অ্যানালিটিকাই প্রায় ৮৭ মিলিয়ন ব্যবহারকারীকে প্রভাবিত করেছিল। আর ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা যদি বলি, সেই কন্টেন্ট পৌঁছেছিল প্রায় ১২৬ মিলিয়ন মানুষের কাছে।
সংখ্যাগুলো আসলেই অবিশ্বাস্য। অবশ্যই এই কেলেঙ্কারির একটা বড় পরিণতি ছিল। 2022 সালে ফেসবুককে শেষমেশ $725 মিলিয়ন জরিমানা দিতে হয়। ডেটা প্রাইভেসি ভাঙার জন্য এটা ইতিহাসের অন্যতম বড় একটা জরিমানা। শুধু টাকা দিয়েই কিন্তু পার পাওয়া যায়নি। ফেসবুককে বিশ্বজুড়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বড় বড় খবরের কাগজে পুরো পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইতে হয়েছে। মার্ক জাকারবার্গকে মার্কিন সরকারের সামনে গিয়ে জবাবদিহি করতে হয়েছে। এমনকি ইউরোপেও তাদের বিশাল অঙ্কের জরিমানা করা হয়। তাহলে পুরো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? যা শুরু হয়েছিল আমাদের মনোযোগ অন্যদিকে সরানোর একটা সাধারণ কৌশল দিয়ে, তার এখন বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণের একটা হাতিয়ারে পরিণত হয়েছে। এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। যদি আমাদের নিউজ ফিড, আমাদের তথ্য, এমনকি আমাদের আবেগগুলো এভাবে ডিজাইন করা হয়, তাহলে আমাদের চিন্তাভাবনাগুলো কি আসলেই আমাদের নিজেদের? আমরা যা ভাবছি, যা বিশ্বাস করছি, সেটা কি সত্যিই আমাদের নিজস্ব চিন্তা, নাকি অ্যালগোরিদমের সাজানো কোনো বাস্তবতা? এই প্রশ্নটা নিয়ে আমাদের সবারই একবার ভাবা উচিত। এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে জানাটা খুব জরুরি। যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, যদি আরও জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।